বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। ঘরে বসে শিখি অনলাইন ক্লাস। কারণ কোভিড-19 আক্রমণে সারা বিশ্ব আজ প্রকম্পিত। আমরা যারা বেঁচে আছি শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আজকের এই ক্ষুদ্র আয়োজনে সকলকে স্বাগতম। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপনা করছি আমি মোহাম্মদ মোশারেফ হোসেন খান, প্রভাষক, দর্শন বিভাগ, আলহাজ হজরত আলী ডিগ্রি কলেজ, কামারখালী, বাকেরগঞ্জ, বরিশাল। বিষয়টি অত্যন্ত জরুরি। আজকের বিষয়টি নীতিবিদ্যা নিয়ে আলোচনা। আজকের আমরা পাঠ হিসেবে নির্ধারণ করেছি নীতিবিদ্যা কাকে বলে। পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীরা যে বিষয়টি অবহিত হতে পারবে সেটি হচ্ছে নীতিবিদ্যার স্বরূপ কি, অর্থাৎ নীতিবিদ্যার স্বরূপ জানতে পারবে। তো আমরা দেখি নীতিবিদ্যা কিভাবে দর্শনের অংশ। দর্শনের তিনটি প্রধান অংশ, অর্থাৎ তত্ত্ব দর্শন বা শাস্ত্রীয় দর্শনের তিনটি অংশ। একটি হচ্ছে জ্ঞানবিদ্যা, অন্যটি হচ্ছে অধিবিদ্যা এবং তৃতীয়টি হচ্ছে মানবিদ্যা বা মূল্যবিদ্যা। আবার এই মানবিদ্যা বা মূল্যবিদ্যার তিনটি অংশ: যুক্তিবিদ্যা বা লজিক, নীতিবিদ্যা এথিক্স, আর সৌন্দর্যবিদ্যা বা নন্দনতত্ত্ব। এর ভিতরে আমরা নীতিবিদ্যার সম্পর্কে কিছু আলোচনা করতে যাচ্ছি। এখানে ছবিতে আমরা নীতিবিদ্যা এবং এথিক্স দুইটা শব্দ রেখেছি। মাঝখানে একটা দাঁড়িপাল্লা বা স্কেল হিসেবে দেখানো হয়েছে, এই কারণে যে নীতিবিদ্যা কতগুলো মানদণ্ডের ভিত্তিতে নীতির বিচার করে, অর্থাৎ নীতি বিচার করবে সবসময় কোনো না কোনো মানদণ্ডের ভিত্তিতে। সেগুলো কার নিচে রাখা যাচ্ছে? মানুষ। এই মানুষের আচরণের মানদণ্ড দিয়ে আমরা মূলত নীতিটি বিচার করব। আমরা জানি দর্শন হচ্ছে একটি অন্ধকারের বিষয়, অর্থাৎ চিন্তার বিষয়, বিমূর্ত বিষয়। সেই বিমূর্ত বিষয়ের অংশ যেহেতু নীতিবিদ্যা, এটাও একটি বিমূর্ত হবে। আর বিমূর্তকে আমরা মূর্ত হিসেবে কখনোই দেখব না। যদি না দেখি তাহলে সেটা কেমনে ধরা দেবে? এটা ধরা দেওয়ার জন্য আমাদের সবসময় এটা ধরা দেওয়ার জন্য আমাদের মানুষের আচরণকে শুধু দেখব, সেই আচরণ দেখে দেখে
কতগুলো নৈতিক মানদণ্ডের ভিত্তিতে সেগুলোকে বিচার করে নৈতিক অনৈতিক আমরা বুঝতে পারবো। তো আচরণগুলো কি কি এখানে একটি চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। ভালোত্ব, মন্দত্ব, ঐচিত্য, অনৈচিত্য, নৈতিক, অনৈতিক, ন্যায়ত্ব, অন্যায়ত্ব ইত্যাদি। এর ইংরেজি দিকে যদি তাকাই তাহলে আমরা দেখি যে প্রিন্সিপালস, মোরাল, অনেস্টি, ইন্টিগ্রিটি, ভ্যালু, রাইট, অনার, চয়েস, ফেয়ারনেস, কনসাইন্স, রেসপন্সিবিলিটি ইত্যাদি গুণগুলোকে আমরা যদি বিচার করি তার ভিতর থেকে আমরা নীতিটাকে বা নীতিবোধকে বা ইথিক্সকে বা ধরে বা বের করে নিতে পারবো। এরপর আমরা দেখি নীতিবিদ্যার উৎপত্তিগত অর্থটা তাইলে কি। নীতিবিদ্যার ইংরেজি প্রতীক শব্দ হচ্ছে এথিক্স। এটি গ্রিক শব্দ, অর্থাৎ এথিক্স শব্দটি গ্রিক শব্দ এথিকা ও ল্যাটিন শব্দ অ্যাথাইস থেকে উদ্ভূত। এর শব্দ দুটি এসেছে আবার গ্রিক শব্দ, কেউ কেউ বলেন এথিকোস, কেউ কেউ বলেন এথিওস, কেউ কেউ আবার বলেন শুধু এথোস, যার বাংলা অর্থ হচ্ছে চরিত্র, আচার, ব্যবহার, রীতিনীতি বা অভ্যাস। নীতিবিদ্যা আবার অর্থাৎ ইথিক্সকে কেউ আবার মরাল ফিলোসফি বলে। মরাল ফিলোসফির দিক থেকে আমরা দেখি উৎপত্তিটা কোথায় আছে। মরাল শব্দটি ল্যাটিন শব্দ মরেস থেকে এসেছে, যার অর্থ রীতিনীতি বা অভ্যাস। সুতরাং আমরা উৎপত্তিগতভাবে নীতিবিদ্যার অর্থকে বা নীতিবিদ্যাকে মানুষের রীতিনীতি বা অভ্যাস সম্পর্কে বিজ্ঞান বা মানুষের আচরণ সম্পর্কে বিজ্ঞান বলতে পারি। এরপর আবার দেখি এই নীতিবিদ্যা নিয়ে দার্শনিকরা কে কিভাবে সংজ্ঞায়িত করেছেন অর্থাৎ সংজ্ঞা দিয়েছেন। একজন বিখ্যাত দার্শনিক ম্যাকেনজি তার এ ম্যানুয়াল অফ এথিক্স গ্রন্থে নীতিবিদ্যার সংজ্ঞায় বলেন, ethics may be defined as the study of what is right or good in conduct। অর্থাৎ নীতিবিদ্যা হলো আচরণের মঙ্গল বা ঔচিত্যের অধ্যয়ন। মনে রাখতে হবে এখানে কিন্তু কন্ডাক্ট শব্দটি ব্যবহার করা হয়েছে আচরণ, মানুষের আচরণ, অন্য কোনো প্রাণী বা অন্য কোনো কিছুর আচরণ নিয়ে নীতিবিদ্যা আলোচনা করে। দেখি অন্য কোনো দার্শনিক কি বলেছেন। নীতিবিদ্যার ক্ষেত্রে সবচেয়ে ব্যাপক এবং গুরুত্বপূর্ণ এবং মানে স্বীকৃত সংজ্ঞা উইলিয়াম লিলি অ্যান ইন্ট্রোডাকশন টু এথিক্স গ্রন্থে বলেন, উই মে ডিফাইন এথিক্স অ্যাজ দ্য নর্মাটিভ সায়েন্স অফ দ্য কন্ডাক্ট অফ হিউম্যান বিং লিভিং ইন সোসাইটিস, a science which judges this conduct to be right or wrong, to be good or bad, or in same similar way। বাংলা অর্থ দাঁড়ায়, নীতিবিদ্যা হলো একটি আদর্শিক বিজ্ঞান, আদর্শনিষ্ঠ বিজ্ঞান। নীতিবিদ্যা হলো সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কে একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, যে বিজ্ঞান আচরণের উচিত কি অনুচিত, ভালো কি মন্দ অথবা অনুরূপ কোনো পদ্ধতি বিবেচনা করে। এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা এতটুকু বুঝতে পারলাম যে সমাজবদ্ধ জীব হিসেবে মানুষের আচরণের নৈতিকতার দিকটি যথাযথ মূল্যায়ন করা নীতিশাস্ত্রের প্রধান লক্ষ্য। এটি নৈতিক আদর্শ বা মানদণ্ডের আলোকে মানুষের আচরণের নৈতিক মূল্য নির্ধারণ করাই এর প্রধান কাজ। একটি নৈতিক আদর্শ বা মানদণ্ডের আলোকে মানুষের আচরণের নৈতিক মূল্য নির্ধারণ করাই হচ্ছে এর প্রধান কাজ। এখানে উল্লেখ করা প্রয়োজন বা আমাদের জানা দরকার
মানুষের ঐচ্ছিক আচরণই কেবল নৈতিক বিচার করা সম্ভব, কোনো বাধ্যতামূলক আচরণের নৈতিক বিচার করা যাবে না বা যায় না। কেননা যে কাজ মানুষ তার নিজ ইচ্ছা বা মর্জিতে করে তার জন্য সে অবশ্যই দায়ী থাকে, কিন্তু যে কাজ তার নিজ ইচ্ছার বিরুদ্ধে করে বা করতে বাধ্য হয় সে তার জন্য তাকে দায়ী করা যায় না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি একজন সৈনিককে তার ঊর্ধ্বতন কর্মকর্তা যখন তাকে কোনো কিছু করতে বলে তখন এই হুকুম বা তাকে যখন বাধ্য করে, মানে তাকে যখন কেউ হুকুম দিয়ে কাজ করায় তখন তার কোনো ই থাকে না, ওয়ে থাকে না বা পথ থাকে না, তখন সে বাধ্য হয়ে একটি কাজ করে বা চাকরির স্বার্থে করে, তখন ওই কাজটিকে নৈতিক বলবো না। কিন্তু একটা লোক দোকানে গিয়ে খাবার খেয়ে চুরি করে খাবে না পকেটের পয়সা দিয়ে খাবে, এটা কিন্তু তার নিজের উপর নির্ভর করে। এরকম কাজকে আমরা অর্থাৎ তার ঐচ্ছিক ক্রিয়া বা নিজের ইচ্ছার কাজটাকেই শুধুমাত্র আমরা নৈতিকতা অনৈতিকতা বিচার করব, আর যে কাজটি সে বাধ্য হয়ে করে সেটাকে আমরা কোনোদিনই নৈতিকতা বা অনৈতিকতা বিচার করতে পারবো না, অর্থাৎ ভালো মন্দ বিচার করা যাবে না। সুতরাং আমরা এই আলোচনা থেকে একটি কনক্রিট সংজ্ঞায় আসতে পারি যে যে বিদ্যা সমাজে বসবাসকারী মানুষের আচার ব্যবহার রীতিনীতি অভ্যাস ইত্যাদি সম্পর্কে আলোচনা করে তাকে নীতিবিদ্যা বলে। অর্থাৎ আবার বলছি আমি, যে বিদ্যা সমাজে বসবাসকারী মানুষের আচার ব্যবহার রীতিনীতি অভ্যাস ইত্যাদি সম্পর্কে আলোচনা করে তাকে নীতিবিদ্যা বলে। তো আজকে আমরা এখানেই শেষ করব। বাড়ির কাজ হিসেবে আমরা নির্ধারণ করেছি নীতিবিদ্যার স্বরূপ। যে সকল ছাত্রছাত্রী তোমরা আজকের এই ক্লাসে অংশগ্রহণ করেছো এবং পরবর্তীতে এই ক্লাসটি তোমরা লাইভ থেকে মানে শেয়ার থেকে দেখবে, তোমরা নিচের এই বইগুলোর থেকে এই অনুসরণ করে নীতিবিদ্যার স্বরূপটি সুন্দরভাবে একটি হ্যান্ড নোট তৈরি করে যখন কোভিড-19 পৃথিবী কিংবা বাংলাদেশ থেকে চলে যাবে তখন আমরা এটাকে মূল্যায়ন করব, দেখব কে কি সুন্দরভাবে এটাকে করছো। আর যারা ইনবক্স করতে পারে ইনবক্স করে দিও। তো আজকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।